Here we see Iranian commanders and nuclear scientists. ইরানিয়ান কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী কিল্ড মারা গেছে ইন ইসরায়েলি স্ট্রাইকস ইসরায়েলি আক্রমণে। লক্ষ্য করুন এই জায়গাটায় অ্যাজ এ হেডিং হিসাবে কিছু ব্যাপার উজ্জ্ব আছে। ঠিক এই জায়গাটায় এই কিল্ড এর পূর্বে মূলত এইভাবে একটু অংশ আছে, সেটা হচ্ছে ঠিক এইরকম ভাবে যে হ্যাভ, এইভাবে হ্যাভ বিন, ঠিক আছে, এইটা উজ্জ্ব আছে। কারণ বোঝেনি তো, যেহেতু একটা হেডিং, এই জন্য এই যে যে প্যাসিভ ফর্মে যে অংশটুকু, এই অংশটুকু এখানে উজ্জ্ব আছে। তার মানে এই ইসরায়েলি স্ট্রাইকে তারা মারা গেছে, তাদেরকে মারা হয়েছে। কেমন? একসাথে যদি আমরা বলি অর্থটা দ্বারা এইরকম যে ইরানিয়ান কমান্ডার্স অ্যান্ড নিউক্লিয়ার সায়েন্টিস্ট হ্যাভ বিন কিল্ড ইন ইসরায়েলি স্ট্রাইকস। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। আমরা ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছে। আর আমরা ঠিক যেই সমস্ত ঘটনা সম্পর্কে অবগত থাকি বা হই, সেই সমস্ত ঘটনাই ইংরেজিতে পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের দৈনন্দিন ইংরেজি পড়ার যে অভ্যাস এবং ইংরেজি পড়ে এখান থেকে যে শিখা যায়, সেই ব্যাপারটি আর দারুণভাবে আমরা অনুভব করতে পারি। দেন we see, আমরা লক্ষ্য করি ইরান সাইড, ইরান বলেছে সেভারাল টপ কমান্ডার্স, উই নো ওয়েল কমান্ডার্স আমরা বাংলায় ভালো বুঝি, রাইট, উচ্চ পদস্থ আর্মির যে কর্মকর্তা, যে বিভিন্ন যে মানে কয়েকজন কমান্ডার্স উচ্চ পদস্থ উচ্চ পর্যায়ের অ্যান্ড 6 নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং 6 জন পরমাণু বিজ্ঞানী ওয়ার কিল্ড মারা হয়েছে, হত্যা করা হয়েছে ইন ইসরায়েলি স্ট্রাইকস ইসরায়েলি আক্রমণে। লক্ষ্য করেছেন? দেখুন এই যে যে অংশটুকু আছে, এই বাক্যটি মূলত ঠিক এই যে যে হেডিংটা আছে না, এই হেডিং এরই এক্সটেনশন। আমি এখানে আপনাকে উল্লেখ করে দিলাম কি, যে হ্যাভ বিন, মানে আমি বললাম এটাকে হ্যাভ বিন, এই অংশটা এখানে উজ্জ্ব আছে, মূলত প্রেজেন্ট পারফেক্ট হিসেবে আমি প্যাসিভ সেন্সে বলেছি। বাট এইখানে লক্ষ্য করুন ঠিক এই অংশটুকু এখানে ওয়ার কিল্ড দেওয়া আছে। এটা কিন্তু পাস্টে, যেহেতু গতকাল সংগঠিত হয়েছে, মানে গতকাল রাতে, সেই সেন্সে পাস্টে বলা আছে। দেখুন পত্রিকা যখন আপনি পড়তে যাবেন, তখন এই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট, এই ব্যাপার দুইটাকে আপনার মানে পাস্ট সিম্পল একই রকম মনে হতে পারে, এমনকি একই রকম ভাবেও অর্থ প্রদান করে। বুঝতে পারছেন? ওকে, লক্ষ্য করুন। তার মানে তাদেরকে মারা হয়েছে, ওয়ার কিল্ড। ইরান বলেছে যে উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাদেরকে মারা হয়েছে এই ইসরায়েলি আক্রমণে। টুডেই, আজ, আজকে, মানে গতকাল, মানে আজকে রাত্রে আর কি। টার্গেটিং, লক্ষ্য করে। এখানে মূলত টার্গেটিং অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অসমাপিকা ক্রিয়ায় অর্থ দিচ্ছে, যার অর্থটা হচ্ছে লক্ষ্য করে। ইরানস নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, ইরানের যে পরমাণু পরমাণু যে কার্যক্রম আছে, এখানে ফ্যাসিলিটিস সাধারণত আমরা সুযোগ সুবিধা সম্পর্কে অর্থ দিয়ে থাকি, বাট এখানে নিউক্লিয়ার যেই পরমাণু যেই প্রজেক্ট আছে, যেই কার্যক্রম আছে, তাকে নির্দেশ করেছে। এই নিউক্লিয়ার, ইরানের নিউক্লিয়ার যে পরমাণু কার্যক্রম, সুযোগ সুবিধা, যে আনুষঙ্গিক ব্যাপার আছে, এই ব্যাপারগুলোকে টার্গেট করে মূলত হামলা করে এই টপ কমান্ডার এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছে এদেরকে হত্যা করা হয়েছে। বুঝতে পারছেন? দেন উই সি ব্যালিস্টিক মিসাইলস, ব্যালিস্টিক মিসাইলস ফ্যাক্টরিজ। তার মানে হচ্ছে এইটাকে টার্গেট করেছে, এটাকে টার্গেট করেছে, ব্যালিস্টিক মিসাইলস ফ্যাক্টরিজকে টার্গেট করেছে, মিলিটারি কমান্ডার্সকে টার্গেট করেছে টু প্রিভেন্ট, প্রিভেন্ট ইনফিনিটিভ আকারে আছে, এর অর্থটা দাঁড়াচ্ছে এই থামাতে, বন্ধ করতে, তেহরানকে, ফ্রম, থেকে, ডেভেলপিং মানে উন্নতি করা থেকে, বন্ধ করতে,
অ্যান অ্যাটমিক ওয়েপন। এর অর্থটা হচ্ছে পারমাণবিক যেই অস্ত্র আছে সেই অস্ত্র উন্নতি করা থেকে বিরত রাখতে এই ইসরায়েল যেই আক্রমণ করেছে তেহরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরিজ, মিলিটারি কমান্ডার্সদেরকে লক্ষ্য করে। আই থিংক সো হ্যাভ গট। ও হ্যাঁ, আপনার এখানে হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে ইনফিনিটিভ আকারে আমরা দেখলাম টু প্রিভেন্ট মানে থামাতে, তেহরান এই প্রিভেন্ট এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে এই ফ্রম ব্যবহার হয়েছে এবং তার মাঝেই কাকে থামাতে সেটা এখানে অবজেক্ট আকারে আছে এবং কি থেকে, ডেভেলপিং ফ্রম অ্যান অ্যাটমিক ওয়েপন। এখানে ডেভেলপিং অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে এই অ্যাটমিক ওয়েপন পারমাণবিক অস্ত্র উন্নতি বা পারমাণবিক অস্ত্র এই যে উন্নয়নটা করা হচ্ছে সেই উন্নয়ন থেকে বা পারমাণবিক অস্ত্র তৈরি থেকে থামাতেই এই আক্রমণ করেছে। আই থিংক সো বুঝতে পেরেছেন। Here we see আমরা মূলত লিস্ট দেখতে যাচ্ছি। Below is a list of the commanders and scientists killed. এর অর্থটা দাঁড়াচ্ছে যে নিচে একটি লিস্ট দেওয়া হয়েছে কমান্ডার এবং সায়েন্টিস্ট যারা মারা গিয়েছে। লক্ষ্য করুন অনেকে হয়তোবা আমরা এই অংশটুকু দেখে অনেক সময় বুঝতে পারি না যে আসলে কিভাবে আছে। এখানেও কিন্তু এই ব্যাপারটি উজ্জ্ব আছে যে ওয়ার কিল্ড, ওয়ার এরপরে হচ্ছে কিল্ড মানে যাদেরকে মারা হয়েছে তাদের একটি লিস্ট এইখানে দেওয়া আছে। তাকে আমরা একটু পড়ি। অনেকটা লাইভ বলতে পারে, খুবই দুঃখজনক ব্যাপার। গতকালে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশে একটি বিশাল বড় রকমের দুর্ঘটনা ঘটে গেল। সেই রেশ কাটতে না কাটতেই আমরা দেখতে পেলাম যে ওইটা তো ছিল প্রকৃতির মানে যে কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে। আর এই ঘটনাটা এটাও অনেকাংশেই একটি দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ। এটাকে কোনো অংশেই কোনোভাবেই সুযোগ বা বৈধতা দেওয়ার কোনো উপায় নেই, কারণ একটি দেশের তারা মূলত স্টাফ প্রধান, আর্মি প্রধানকে হত্যা করেছে, বেশ কয়েকজনকে। যাই হোক, আমরা ওই আলোচনায় একটু পরে করব, আগে আমরা একটু পড়ি। Then we see হোসাইন সালামি, এই হচ্ছে একজন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে। হোসেন সালামি ওয়াজ কমান্ডার ইন চিফ অফ ইরানস এলিট রেভলিউশনারি গার্ডস কর্পস। ইরানের যে আইআরজিসি এই শব্দটির সাথে আপনারা অনেক পরিচিত, যে আইআরজিসির সংক্ষিপ্তে যে কমান্ডার ইন চিফ তার মানে প্রধান। এই যে সালামি ছিল প্রধান। ইরানের এলিট যে রিভলিউশনারি ফোর্স আছে সেই ইরানের দুইটি ফোর্স, একটি এলিট রিভলিউশনারি ফোর্স আর একটি হচ্ছে স্বাভাবিকভাবেই আর্মি ফোর্স, দুটো অংশ। ওকে, সেই হিসাবে মূলত এই সালামিকে হত্যা করা হয়েছে। নেক্সট উই সি ইরান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খমেনি অ্যাপয়েন্টেড সালামি। তার মানে এই আয়াতুল্লাহ খমেনি সুপ্রিম লিডার তিনি মূলত নিয়োগ দিয়েছিলেন এই সালামিকে। হু ওয়াজ বর্ন ইন 1960। এই সালামি যিনি মূলত 1960 সালে জন্মগ্রহণ করেছিলেন অ্যাজ হেড অফ আইআরজিসি ইন 2019। এর অর্থ দাঁড়ায় যে তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল মূলত 2019 সালে। এই সালামি, এখানে আবার অতিরিক্ত তথ্য, যিনি মূলত এত সালে জন্মগ্রহণ করেছিলেন, এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ অতিরিক্ত। মূলত লক্ষ্য করুন, আপনি ধরে নেন এই অংশটুকু নাই। দেখুন এরপরে চিন্তা করুন, এই যে অ্যাপয়েন্টেড সালামি, এরপরে অ্যাজ হেড অফ আইআরজিসি ইন 2019, মানে 2019 সালে তাকে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেয় এই আয়াতুল্লাহ খমেনি। তার মাঝে এখানে এই অতিরিক্ত তথ্যটা দেওয়া হয়েছে। অনেকে হয়তো বা এই অংশটুকু বুঝতে না পারেন। দেখুন মূলত আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি, এইখানে থাকা যে অংশটুকু আছে এই যে হু, এটা দিয়ে মূলত সালামাকে নির্দেশ করেছে, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে তিনি আসলে এত সালে জন্মগ্রহণ করেছিলেন। এটা অতিরিক্ত তথ্য যে কোনো টেন্সই হতে পারে। অতিরিক্ত তথ্য কখনোই টেন্সের উপর তেমন
নির্ভর করে না। কেমন? ওকে। আমরা জানি যে অতিরিক্ত তথ্য যেকোনো টেন্সের উপরই দেওয়া যায় আরকি। ওকে। দেন আরেকজন আমরা দেখি যে মোহাম্মদ ওয়াঘারি। ওকে, মোহাম্মদ ওয়াঘারি, former IRGC commander Major General Waghari was chief of staff of Iran's armed forces from 2016. তার মানে এই যে ফরমার সাবেক আইআরজিসি কমান্ডার, মানে তিনি আইআরজিসির কমান্ডার ছিলেন সাবেক। আর মেজর জেনারেল ওয়াঘারি ওয়াজ চিফ অফ আর্মি স্টাফ। তার মানে ইরানের যে ওই যে বললাম ২ টি শাখা, একটি আর্মিদের যে স্বাভাবিক যে শাখাটা সেই শাখার প্রধান। তিনি মূলত ২০১৬ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসতেছেন। বর্ন ইন 16 আ সরি টু সে অ্যান্ড 1960, তিনিও মূলত ১৯৬০ সালে জন্মগ্রহণ করেছেন। দেখুন কতটা মানে কাকতালীয়, তাই না? অ্যান্ড ওয়াঘারি জয়েন্ট the Ghars during the Iraq-Iran War of 1980. ১৯৮০ সালের বা ৮০-র দশকে এই যে যখন এস যুক্ত করে এইভাবে থাকে, সালের পূর্বে যখন এইভাবে থাকে, তার মানে এটা দশক নির্দেশ করে। তার মানে ১৯৮০-র দশকে এই যে ইরাক-ইরান যুদ্ধ হয়েছিল, সেই ইরাক-ইরান যুদ্ধের সময়ে তিনি এই যে রিভলিউশনারি গার্ডস আছে, অ্যালিড রিভলিউশনারি গার্ড, সেখানে যোগদান করেন। লক্ষ্য করুন এই অংশটুকু পড়তে গিয়ে অনেকে হয়তোবা বলতে পারেন এটা কিভাবে হলো? দেখুন এখানে এই ওয়াঘারি মূলত জন্মগ্রহণ করেছিলেন। ব্যাপারটা এইভাবে আছে যে বাঘারি ওয়াজ বর্ন, এইভাবে আছে যে এই যে বাঘারি দেখুন ওয়াজ বর্ন ইন 1960 এইভাবে আছে। ওকে? বাট এখানে এই অংশটুকু উজু রাখা হয়েছে। যেহেতু এখানে দেওয়া যাচ্ছে, এখানে আছে, এজন্য উজু রেখেছে। যিনি মূলত এততে জয়েন করেছিলেন ইরাক-ইরান যুদ্ধের সময়। I think so you have got. নেক্সট হইছি আ ঘোলাম আলী রশিদ। যদি আমার প্রনাউন্সিয়েশন ভুল না হয় তাহলে এটাই সঠিক। ওকে, গোলাম আলী রশিদ। মেজর রশিদ আমরা এইভাবে বলতে পারি। মেজর রশিদ কিন্তু বাংলাদেশেও একজন আম ছিলেন আরকি একসময়। যাই হোক। Major General Rashid was head of IRGC's Khattam al-Anbiya headquarters. তার মানে খাত্তাম আল আনবিয়া হেডকোয়ার্টার্স আইআরজিসির যে খাত্তাম আল আনবিয়া যে হেডকোয়ার্টার্স আছে তার প্রধান ছিলেন। He previously served, তিনি মানে পূর্বেই সার্ভ করেছিলেন। প্রিভিয়াসলি দ্যাট মিনস হচ্ছে পূর্বে। সার্ভ করেছিলেন অ্যাজ ডেপুটি চিফ অফ স্টাফ অফ দ্য ইরানিয়ান আর্ম ফোর্সেস। ইরানিয়ান যে আর্ম ফোর্সেস আছে তার ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন পূর্বে। অ্যান্ড ফাউট ফর ইরান, এবং ইরানের জন্য যুদ্ধ করেছিলেন ডিউরিং অ্যান্ড 1980 ওয়ার উইথ ইরাক। ইরাকের সাথে যে এই যে ১৯৮০ সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। এরপরে আরো আছে আ ফারুক, ওকে, যদি ভুল না করি তাহলে আব্বাসি। কিছু বানান, কিছু অংশ আছে যেটা বুঝতে পারছি না। ওকে, প্রোনাউন্সিয়েশন ওকে। আব্বাসি আ দাভানি, ওকে। আব্বাসির সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এইখানে। নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি মূলত হচ্ছেন একজন পরমাণু বিজ্ঞানী। সার্ট, তিনি দায়িত্ব পালন করেছেন অ্যাজ হেড অফ ইরানস অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন ফ্রম অ্যান্ড 2011 টু 2030। একটা ব্যাপার চিন্তা করেছেন যে ই মানে অবৈধ রাষ্ট্রটি আক্রমণ করলো আর ইরানের বেছে এই মানুষগুলোকেই তারা মানে মেরে ফেললো। মানে ওদের নেটওয়ার্কটা কত দূর গড়ালে ওরা জানতে পারে কোন মানুষটা কোথায় আছে। এমনকি সেই টার্গেট করে নিখুঁতভাবে মেরে ফেলল। একবার ভাবা যায় যে ওদের মোসাদ, ওদের গোয়েন্দা সংস্থা এটা মানে কত বড় ভূমিকা পালন করে থাকে এই সমস্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। একবার চিন্তা করা যায়। ওকে। তারপরে আমরা দেখি আরো দেখব। আ আ হার্ট হার্ট লাইনার, মানে
hardliner Abbasi was a member of parliament and from 2020 to 2014 24 তার মানে এই হার্ডলাইনার এই যে অ্যাটমিক এনার্জির একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি মূলত এই আব্বাসি তিনি মূলত পার্লামেন্ট মেম্বারও ছিলেন মোহাম্মদ মেহেদি ওকে তেহরাঙ্গি যাই হোক তেহরাঞ্চি বা অন্য উচ্চারণ হতে পারে সরি তিনি মূলত নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তিনি ইসলামিক আজাদ ইউনিভার্সিটি মানে ইরানের যে ইসলামিক আজাদ ইউনিভার্সিটি আছে তেহরানে তার প্রধান ছিলেন ওকে দেন ইউ সি ফোর আদার সায়েন্টিস্ট কিল আরো 4 জন সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে ইন ফ্রাইডেস স্ট্রাইক আর আব্দুল্লাহ হামিদ মানুচের আহমেদ রেজা আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে নামের উচ্চারণ অ্যান্ড জুল ফাঘারি অ্যান্ড আমির হোসাইন ফেঘি অ্যান্ড মোতালি বিজাদি যাই হোক এই যে আরো যে 4 জন আছেন তাদেরকেও হত্যা করা হয়েছে আমরা ইতিমধ্যেই এই ঘটনাবলী সম্পর্কে অবগত আমরা চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে যেন তৃতীয় বিশ্বের সূচনা না ঘটে আমরা জানি যে তৃতীয় বিশ্বের সূচনা মানে হলো সারা বিশ্বকে একটি চরম ভাবাপূর্ণ হুমকির সম্মুখীন করা যেটা থেকে বের হয়ে আসাটা অসম্ভবপর হয়ে যেতে পারে কারণ এরকম ক্রমাগত আক্রমণ যদিও এটার সম্ভাবনা খুবই কম তারপরেও আমরা উড়িয়ে দিতে পারি না কারণ ইরান সর্বশেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করবে সাথে ইরানের বন্ধু দেশগুলোও আছে আমরা জানি যে রাশিয়া তারপরে চীন আছে তবে চীন এমনই একটি দেশ তারা কখনোই ইরানকে এমনভাবে সহায়তা করবে না যাতে করে তার দেশের উপর প্রভাব পড়ে কারণ চীন সবসময় গা বাঁচিয়ে চলে আর ওইদিকে রাশিয়াও তেমন একটা কার্যকর ভূমিকা রাখবে কিনা এটা নিয়ে সন্দিহান এর মূল কারণ হচ্ছে রাশিয়া ইতিমধ্যেই যুদ্ধে জড়িত যে এই যুদ্ধে ইতিমধ্যেই পশ্চিমা বিশ্বের সাথে সে লড়ে যাচ্ছে এমন তো অবস্থায় কতটুকু কার্যকর হবে ইরানের একার পক্ষে লড়ে যাওয়া এই ইসরায়েল তথা আসলে ইসরায়েল বলবো না অবৈধ রাষ্ট্রটির নাম একা বললে ভুল হবে মূলত এটা যুক্তরাষ্ট্রই হচ্ছে মূল প্রতিপক্ষ ইসরায়েল আসলে ছোট্ট একটি দেশ চাইলেই যে কোনো সময় ইরান তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করে ইসরায়েলের মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এবং কি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে কিন্তু সমস্যাটা হলো এইখানে যে এই যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র আছে বা পশ্চিমা দেশগুলো আছে আমরা জানি যে বিশেষ করে ফ্রান্স জার্মানি আরো যে দেশগুলো আছে এই দেশগুলো ইসরায়েলের পাশে আছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে ইরান খুব বেশি একটা ভালো করতে পারছে যাই হোক আমরা একসময় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে তবে হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য শেখা বা জানা আমরা সেই ব্যাপারটিকে লক্ষ্য রাখবো জি আজ এ পর্যন্তই ভালো থাকুন বেস্ট উইশেস ফর ইউ